বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন যা ঘটছে তা অনেকটাই রহস্যময়। সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছেন না ঠিক কি হচ্ছে, কিন্তু যারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা বুঝতে পারছেন যে একটা বড় কিছু ঘটতে চলেছে। প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি থেকে যে সংকেত আসছে সেটা কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে চারিদিকে। গত শনিবার দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় যে সংবাদ সম্মেলন হয়েছে সেটা সাধারণ কোনো সংবাদ সম্মেলন ছিল না। এটা ছিল 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের একেবারেই প্রথম সংবাদ সম্মেলন। 1.5 বছর ধরে যা ভারত সরকার করতে দেয়নি, হঠাৎ করেই এখন সেই অনুমতি কেন দিয়ে দিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বোঝা যায় যে পানি অনেক গভীরে। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া কোনো সাধারণ জায়গা নয়, এটা ভারতের একেবারে কেন্দ্রীয় জায়গা, যেখানে ভারতের রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলো অল ইন্ডিয়া ইস্যুতে সংবাদ সম্মেলন করে থাকে। আওয়ামী লীগকে এই স্পেস দেওয়া মানে কি? মানে হচ্ছে সাউথ ব্লক সরাসরি এই কাজে সম্মতি দিয়েছে। মোদী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের অধিভুক্ত যে সংস্থাগুলো আছে তারা এই পুরো বিষয়টা অপারেট করছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই দুইজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ মুখ। আর এখানেই শেষ নয়, আগামী শুক্রবার অর্থাৎ 23শে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আবারও নওফেল থাকবেন এবং সঙ্গে থাকবেন আরেক সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এখানে একটি বিষয় লক্ষণীয়, আরাফাত, হাসান মাহমুদ এবং অন্যান্য নেতারা কিন্তু বাংলাদেশে একবার গ্রেফতার হয়েছিলেন। তাহলে তারা ভারতে গেলেন কিভাবে? খবর পাওয়া যাচ্ছে যে সেনাবাহিনী তাদেরকে সেফ এক্সিট দিয়েছে। পুলিশের কিছু কর্মকর্তাদেরও সেফ এক্সিট দিয়েছে সেনাবাহিনী। এই তথ্য যদি সত্য হয় তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। ভারতে আওয়ামী লীগের আশ্রয় নেওয়ার বিষয়টা নতুন কিছু নয়, এটা সবাই জানেন। কিন্তু এতদিন ভারত একটু সতর্ক ছিল। অন্তর্বর্তী সরকার যেহেতু বেশ সক্ষম এবং কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করতে পারছিল, তাই ভারত সরকার আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম করতে দিচ্ছিল না। অতীতে কয়েকবার আওয়ামী লীগ নামে বেনামে দিল্লিতে সংবাদ সম্মেলনের আয়োজন করতে চেয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছে যে মোহাম্মদ ইউনূসের চাপে ভারত এটা করতে দেয়নি। কিন্তু এখন চিত্র সম্পূর্ণ বদলে গেছে। এখন সকাল সন্ধ্যার সংবাদ সম্মেলন হচ্ছে, প্রকাশ্য অফিস খোলা হয়েছে। শুধু ভারত থেকে নয়, ইউরোপ এবং আমেরিকা থেকেও আওয়ামী লীগ নেতারা ভারতে এসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন বলে অভিযোগ উঠছে। বেলজিয়াম থেকে, ইংল্যান্ড থেকে সাবেক মন্ত্রীরা এসে যোগ দিচ্ছেন এই সংবাদ সম্মেলনে। এর অর্থ একটাই হতে পারে, ভারত এখন প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে আওয়ামী লীগকে ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এখন, কেন ঠিক এই মুহূর্তে ভারত এত আগ্রাসী হয়ে উঠল? উত্তরটা খুব সরল। 12 ফেব্রুয়ারি এই তারিখে বাংলাদেশে জাতীয় নির্বাচন এবং গণভোট হবার কথা। আর এই নির্বাচন মানে আওয়ামী লীগের জন্য চিরতরে দরজা বন্ধ হয়ে যাওয়া। গণভোটে যদি জনগণ রায় দেয় তাহলে আওয়ামী লীগ সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে। এই ভয়েই তারা এখন মরিয়া হয়ে উঠছে। বিশ্লেষকরা মনে করছেন যে ভারত প্রথমে চেষ্টা করেছিল আওয়ামী লীগকে সাথে নিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করাতে, কিন্তু তাদের ভাষায় এটাকে বলা হচ্ছিল অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু যখন তারা বুঝতে পারল যে এটা কিছুতেই সম্ভব নয়, বাংলাদেশের মানুষ কোনোভাবেই আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করতে রাজি নয়, তখনই তারা অন্য পথে হাঁটতে শুরু করেছে। এখানে বিএনপির নামও উঠে আসছে। অনেকে বলছেন যে বিএনপির মাধ্যমেও চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করতে। বিএনপিও চেষ্টা করেছে বলে খবর আছে। কিন্তু যখন দেখা গেল যে সেটাও সম্ভব হচ্ছে না, তখনই ভারত সরাসরি মাঠে নেমেছে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অনেকটা 2006-2007 সালের কথা মনে করিয়ে দিচ্ছে। তখনও নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হয়েছিল এবং শেষ পর্যন্ত 111 নামে যে ঘটনা ঘটেছিল সেটা সবার জানা। এখন অনেকেই আশঙ্কা করছেন যে 12 ফেব্রুয়ারির আগে আবারও সেই 111-এর মতো কিছু ঘটানোর চেষ্টা করা হতে পারে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন, বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তারা কোনোভাবেই চোখের সামনে 111 ঘটতে দেবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করেছে। জামাত ও জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলোও বলেছে যে তারা এই ষড়যন্ত্র রুখে দেবে। অনেকে মনে করছেন যে সেনাপ্রধান যদি কোনো কিছু ঘটানোর চেষ্টা করেন তাহলে ক্যান্টনমেন্টে ঈদ থাকবে না, জনগণ রুখে দাঁড়াবে। এটা হয়তো একটু চরম কথা,
কিন্তু এটা বাংলাদেশের মানুষের মনোভাবের প্রতিফলন। এখন প্রশ্ন হচ্ছে 12ই ফেব্রুয়ারি কি হতে পারে? 3টি সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথম সম্ভাবনা হচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোট সুষ্ঠুভাবে হয়ে যাবে। এটাই সবার প্রত্যাশা এবং এটাই হওয়া উচিত। যদি এটা হয়ে যায় তাহলে ষড়যন্ত্রকারীদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে জাতীয় নির্বাচন হয়তো কোনো কারণে হতে পারল না, কিন্তু কমপক্ষে গণভোটটা হয়ে গেল। গণভোট হয়ে গেলেও আওয়ামী লীগের জন্য বড় ধাক্কা হবে, কারণ এটা তাদের চিরতরে নিষিদ্ধ করার পথ খুলে দেবে। তৃতীয় সম্ভাবনা হচ্ছে কোনোটাই না হওয়া। কিন্তু অনেক বিশ্লেষক মনে করছেন যে তৃতীয় সম্ভাবনায় গেলেও 2006-এর মতো সেনাবাহিনী পর্দার আড়াল থেকে ক্ষমতা দখল করবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। কারণ মোহাম্মদ ইউনূস নিজে যাবেন না বলে মনে করা হচ্ছে। তিনি ক্ষমতায় থাকবেন এবং অন্য নির্বাচনের দিকে এগিয়ে যাবেন, যেমন স্থানীয় সরকার নির্বাচন। খবর পাওয়া যাচ্ছে যে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন না হলে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসতে পারে। যেহেতু বৃহস্পতিবার সাধারণত উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়, তাই পরের বৃহস্পতিবারই এই ঘোষণা আসতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে ভারতের মাটিতে আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। ভারতের নিজস্ব আইন অনুযায়ী কেউ যদি ইমিগ্রেশন প্রসেস যথাযথভাবে সম্পন্ন না করে সীমান্ত পার হয়ে ভারতে ঢোকে, তাহলে সেটা অনুপ্রবেশ বলে গণ্য হয়। আর অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয় এবং 5 থেকে 7 বছরের জেল হতে পারে। সুরঞ্জন মালি এবং সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে যেটা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে ভারত নিজের আইনই মানছে না। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সীমান্ত পার হয়ে ভারতে ঢুকেছে সরকারের নাকের ডগায়, অথচ তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গ্রেপ্তার করা হয়নি। উল্টো তাদেরকে থাকতে দেয়া হয়েছে, সংবাদ সম্মেলন করতে দেয়া হয়েছে, রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয়া হয়েছে। অনেকে বলছেন যে এটা প্রমাণ করে আওয়ামী লীগ ভারতের কাছে কতটা প্রিয়। ভারত নিজের আইন ভেঙে হলেও তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এখন তাদেরকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এখানে আরেকটা উদ্বেগের জায়গা আছে। অনেকে মনে করছেন যে ভারত আওয়ামী লীগের এই ষড়যন্ত্রে বিএনপিও জড়িত থাকতে পারে। এটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। কারণ বিপ্লবের বিরুদ্ধে যদি দেশের দুটি বড় রাজনৈতিক দল একজোট হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের পক্ষে লড়াই করা কঠিন হয়ে পড়বে। তবে আশার কথা হচ্ছে অন্তর্বর্তী সরকারও এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বলে মনে করা হচ্ছে। তারা জানেন যে 12ই ফেব্রুয়ারির আগে অনেক কিছুই ঘটতে পারে। ভারতের মাটি ব্যবহার করে আরও অনেক অঘটন ঘটানোর চেষ্টা করা হতে পারে, কিন্তু সরকার সেই পরিস্থিতি সামলাতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সংবাদ সম্মেলনগুলো যে দুটি ভিন্ন সংগঠন আয়োজন করেছে তারা কারা? অনেকে বলছেন যে এটা আওয়ামী লীগের দলীয় অনুষ্ঠান ছিল না, ভিন্ন সংগঠনের নামে হয়েছে। কিন্তু ভারত তো এত বোকা নয়। তারা জানে যে সরাসরি আওয়ামী লীগের নাম দিলে বিষয়টা খুব প্রকাশ্য হয়ে যাবে, তাই অন্য নামে করা হচ্ছে। কিন্তু উদ্দেশ্য একই, আওয়ামী লীগের স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের একটি দল, তাই ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বাস্তবতাও তাদের মাথায় রাখতে হচ্ছে। তাই নাম ভিন্ন দিচ্ছে, কিন্তু শিশুতেও বোঝে যে পর্দার পেছনে কি চলছে। এখন সবার চোখ 12ই ফেব্রুয়ারির দিকে। এই তারিখ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচন হলে বিপ্লবের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে বলে আশা করা হচ্ছে। আর না হলে কি হবে সেটা এখনো অনিশ্চিত। তবে একটা কথা পরিষ্কার, বাংলাদেশের মানুষ আর আগের মতো নেই। তারা জেগে উঠেছে। কেউ যদি মনে করে যে চোরা পথে ক্ষমতা দখল করা যাবে, তাহলে তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে। জুলাই আগস্টের বিপ্লব প্রমাণ করছে যে বাংলাদেশের তরুণরা যখন রাস্তায় নামে, তখন কোনো শক্তি তাদের রুখতে পারে না। অতএব উদ্বেগ আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ষড়যন্ত্র চলছে, এটা সত্য, কিন্তু সতর্ক থাকতে হবে। প্রতিটি নাগরিককে এখন চোখ কান খোলা রাখতে হবে, কারণ আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।